This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবারই। তাকে রাত ৮টা নাগাদ দিল্লির এইমসে জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। এইমস থেকে তার দেহ নিয়ে আসা হয় মতিলাল নেহেরু মার্গের বাড়িতে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক বার্তায় ভরে যায় সমাজ মাধ্যম। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক দূরত্ব ভুলে নেহরু মার্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডারা। সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান নেহরু মার্গে। কংগ্রেস সূত্রে খবর, মনমোহন সিংয়ের কনিষ্ঠ কন্যা শুক্রবার দেশে ফিরছেন, তাই শনিবার হবে তাঁর শেষকৃত্য। মনমোহন সিংয়ের অস্থি নিয়ে আসা হবে কংগ্রেস ভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে 7 দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের পর তার অস্থি রাখা হবে কংগ্রেস ভবনে। সেখানে তাকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। ভারতের অর্থনীতির যে উদারীকরণ একসময় মনমোহন সিংয়ের সময়ে হয়েছে, সে কথা জানাতে ভোলেননি, নিজের এক্স হ্যান্ডেলেও লিখতে ভোলেননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। এই 5 বছরে ভারত পেয়েছিল ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। তার আমলে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ, যার ছাপ পড়ে দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। মনমোহন সিংয়ের হাত ধরে প্রথম মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় শ্বাস নিয়েছিল ভারত। বিশ্ব অর্থনীতিতে দেশকে সাবালক করেছিলেন তিনি। ভারতীয় অর্থনীতির পর্যবেক্ষকরা বলেন, দেশের প্রান্তিক মানুষের হাতে নগদের যোগানের ব্যবস্থা তিনি প্রথম করেছিলেন। বিশেষজ্ঞরা বলেন, ১৯৯১ সালের আর্থিক সংকটই ভারতের অর্থনীতিতে উদারীকরণের রাস্তা চওড়া করে দেয়। অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের হাত ধরে ভারত তার অর্থনীতিকে আরও বাজার ভিত্তিক করে। ফলে ব্যক্তিগত এবং বিদেশি বিনিয়োগের রাস্তা আরও প্রশস্ত হয়ে যায়। শুল্ক প্রত্যাহার, ট্যাক্স কমানো সহ একাধিক সংস্কারের পথে হাঁটেন মনমোহন সিং। বাজার নিয়ন্ত্রিত চাহিদা ও যোগানের উপর জোর দিয়ে যাবতীয় রূপরেখা ঠিক করেন মনমোহন। অর্থনীতির নয়া উদারীকরণের ফলে ভারতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ। কিছুদিনের মধ্যে যার ছাপ দেখা যায় দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। নরসিমা রাও সরকার ও অর্থমন্ত্রী মনমোহনের যৌথ উদ্যোগে বাণিজ্য নীতিতেও আসে একগুচ্ছ সংস্কার, যা আমদানি রপ্তানি দীর্ঘ সময়ের ভাটা রুখতে একেবারে নতুন ওষুধের মতো কাজ করে। রপ্তানি ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ ভর্তুকি, বেসরকারি ক্ষেত্রগুলিকে দেওয়া হয় স্বশাসনের অধিকার। স্বতন্ত্রভাবে আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয় তাদের হাতে। উঠে যায় লাইসেন্স রাজ ব্যবস্থা। শিল্পক্ষেত্রে চলতে থাকা মনোপলি ভেঙে যায় বহু ক্ষেত্রেই। বিনিয়োগের রাস্তা আরও চওড়া হয়ে যায়। ইতিহাস বলছে, যার ফলে প্রায় 18টি সেক্টরে বিদেশি বিনিয়োগের একেবারে ঝড় ওঠে। একটা প্রোটেক্টেড ইকোনমি না হয়ে ১৯৯১ সাল থেকে যে বিশ্বায়ন বা ভুবনায়নের সাথে ভারত যুক্ত হয়ে পড়ে, সেটা ডক্টর মনমোহন সিং ছাড়া হতো না। এবং আজকেও আমরা ঠিক ওটাকে বলা যায় যে সেটা একটা লঞ্চ প্যাড ছিল। সেই জন্যই বিগত 30 বছর ধরে আরো পরবর্তী প্রধানমন্ত্রী, বিশেষ করে নরেন্দ্র মোদী জি যেখানে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার লঞ্চ প্যাড কিন্তু ডক্টর প্রাইম মিনিস্টার মনমোহন সিং। ৮০-এর শেষ দশকে ভারতবর্ষ একটা চরম অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। তার মধ্যে যে দিকগুলো আছে, একটা হচ্ছে প্রচন্ড আপনার মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, সেটা ডবল ডিজিট ইনফ্লেশন বলি আমরা, অর্থাৎ
মুদ্রাস্ফীতির হার 10% বা তারও বেশি। তার পাশাপাশি ছিল যে বৈদেশিক বাণিজ্যে যে লেনদেন, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি ব্যালেন্স অফ পেমেন্টস, তাতে একদিকে আমদানি ব্যয় এবং রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের মধ্যে যে ফারাক, সেটাকে আমরা ঘাটতি, যদি আমদানি ব্যয় বেশি হয় রপ্তানি আয়ের তুলনায়, সেই ঘাটতির পরিমাণ একেবারে সাংঘাতিক অবস্থা। এবং তার ফলে সেই সময় ভারতবর্ষে যে বিদেশি মুদ্রা ভান্ডার, যে সঞ্চয় আমরা যেটা বলি সঞ্চিতি, সেটা সাংঘাতিক ভাবে কমে এসেছিল এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল যে ভারতবর্ষের রপ্তানি পরিশোধ করার রপ্তানি আমদানি ব্যয় পরিশোধ করার মতো যে পরিমাণ সঞ্চয় থাকা দরকার, সেটাও ভারতের ছিল না। সেটাকে শুরু করা, আমরা বলি যে শুরু করার সমস্যা, দ্য প্রবলেম অফ গেটিং স্টার্টেড, উনি প্রথম এই কঠিন সিদ্ধান্ত। কারণ ভারতবর্ষ যে বিশ্বাস করতেন যে নেহরুভিয়ান ইকোনমিক্স, যেখানে ছিল যে আমরা সোশ্যালাইজেশন, অর্থাৎ আরো বেশি সরকারি নিয়ন্ত্রণ, সেখান থেকে কিন্তু একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট, একেবারে অন্য পোল, যেখানে আমরা বলছি বাজার অর্থনীতির দিকে যাওয়া। মনমোহন সিং কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন যে ভারতবর্ষের অর্থনীতিকে আরো বেশি প্রতিযোগিতামূলক, তার এই যে সমস্যাগুলো সেগুলিকে উত্তরণ করে নিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখানো। আজকে 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। এই 5 বছরেই ভারত পেয়ে গিয়েছিল তার ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। এদিকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা থেকে শুরু করে এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রত্যেকে শোক জ্ঞাপন করেছেন এবং অর্থমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান, সে কথাও তারা বলতে লিখতে ভোলেননি। বিধান ভবনে এই মুহূর্তে ছবিটা কেমন রয়েছে আমরা সরাসরি দেখবো, জানবো। আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, প্রত্যেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক জ্ঞাপনে তার অবদানের কথা তুলে ধরেছেন। তুমি বিধান ভবনে রয়েছো, ছবিটা কেমন? স্মৃতি, একেবারে বিধানভবন শুনশান, নিস্তব্ধ বলা যেতে পারে। কারণ অধিকাংশ নেতৃত্বই, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অধিকাংশ নেতৃত্বই সকালবেলায় একেবারে বিধানভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে ছবি, সেই ছবিতে মাল্যদান করার পর, পুষ্পার্ঘ্য নিবেদনের পর তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ জানো যে কালকে তার শেষকৃত্যের সম্পন্ন রয়েছে। ফলে সেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে আজকে সন্ধেবেলায় 5টা সাড়ে 5টা নাগাদ যে কজন নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, প্রদীপ ভট্টাচার্য সহ, তার উদ্যোগে এখানে শোকসভা হবে এবং সেখানে স্মৃতিচারণা হবে। কিভাবে তিনি হয়ে উঠেছিলেন সংস্কারের প্রধানমন্ত্রী, আবার কেউ তাকে বলতো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, আবার তার এই যে চুপচাপ থাকা, একটা আপাত ভদ্রলোকের যে ইমেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ ভারতীয় রাজনীতিতে। তার অবদান কম নয় এবং ইকোনমিটাকে, অর্থনৈতিক দিক থেকে তিনি কিন্তু অনেকটা সংস্কার করেছিলেন, এটা খুব স্বাভাবিক। দেখো, শুনশান বিধানভবন এবং বিধানভবনের যে কংগ্রেসের দলীয় পতাকা, সেই দলীয় পতাকাও অর্ধনমিত করে দেওয়া হয়েছে এবং প্রদেশ কংগ্রেসের অধিকাংশ নেতৃত্বই রওনা দিয়েছেন দিল্লির দিকে। শুধুমাত্র বয়স্ক বর্ষিয়ান কয়েকজন নেতা, প্রদীপ ভট্টাচার্যের মতো, যারা আজকে 5টা সাড়ে 5টার সময় এই বিধানভবনেই তারা শোক সভা করবেন। দেখো, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার যে ছবি এখানে রয়েছে, যেখানে মাল্যদান করার বা পুষ্পার্ঘ্য নিবেদন করার ব্যবস্থা করা হয়েছে এবং সন্ধ্যেবেলা 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টার শোক জ্ঞাপন করা হবে। 7 দিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, একেবারে সেই বিষয়টাকে মাথায় রেখেই কংগ্রেস তার মতো করে দলগতভাবে আজকের এই কর্মসূচি তারা করবে। আমি একটু পতাকা অর্ধনমিত রাখার যে ছবি, সেই ছবিটা একটুখানি শুভঙ্করকে দেখাতে বলবে এই মুহূর্তে। দেখো, যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস উভয় মানে দলের যে প্রতীক, অর্থাৎ কংগ্রেসের যুব সংগঠন এবং কংগ্রেসের মাদারভিত্তিক সংগঠন, দুটি সংগঠনেরই পতাকা কিন্তু এই মুহূর্তে অর্ধনিমিত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর কারণেই শোকস্তব্ধ গোটা কংগ্রেস এবং বাংলাতেও তার একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল এবং সেই সময় 2টো টার্মে 10 বছর তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন। ফলে সেটা ভোলবার নয়, তার অবদান ভারতীয় রাজনীতিতে ভোলবার নয়, সেটাকে যেমন মনে তারা রাখছেন। আবার একই সঙ্গে সমস্ত রকম কর্মসূচি আগামী 7 দিনের জন্য, কোনো রাজনৈতিক কর্মসূচি তারা করবেন না। দেখো, স্টেজ বাঁধা রয়েছে, কয়েকদিন পরেও কর্মসূচি ছিল, আজকে বিকেলেও একটা অন্য কর্মসূচি ছিল, কিন্তু সেগুলোকে আপাতত বাতিল করে দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে 7 দিন যে রাষ্ট্রীয় শোক, সেই রাষ্ট্রীয় শোক অন্যান্য রাজ্যের মতো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এ রাজ্যের যারা রয়েছেন তারা পালন করবেন। শুভঙ্কর সরকার প্রতিনিধি হিসাবে পৌঁছেছেন, আরও অনেকে রয়েছেন যারা প্রতিনিধি হিসাবে দিল্লিতে আজকে পৌঁছে গিয়েছেন, আগামীকাল শেষকৃত্যে তারা থাকবেন।
তবে এরই মাঝে প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে আজকে সন্ধেবেলায় 5টা সাড়ে 5টা নাগাদ প্রদেশ কংগ্রেস ভবনে সেখানে শোকসভা এবং কয়েকদিন পরে স্মরণসভা হবে, যখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আবার এখানে ফিরে আসবেন। কিন্তু আপাত শান্ত, একেবারে নিস্তব্ধ, কোনো কর্মসূচি নেই। অন্যান্য দিন যেমন আমরা জানতে পাচ্ছি যে আজকে কিন্তু প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, ফলে এই ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রদেশ কংগ্রেসের অনেক নেতৃত্বের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যখনই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর আসে, তখনই কিন্তু দল সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করে, দলীয় পতাকা অর্ধনমিত করে এবং সমস্ত কর্মসূচি আপাতত 7 দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। সুচারু, একটা বিষয় জানতে চাইবো, অধীর রঞ্জন চৌধুরী তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া কি সেভাবে উঠে এলো, বা তার কি এই বিধান ভবনে আসার কোনো কথা, কোনো ইঙ্গিত সূত্র কিছু বলছে? দেখো, আমরা যা খবর পাচ্ছি তিনিও দিল্লির দিকেই রওনা হচ্ছেন এবং সেই প্রস্তুতির দিকেই তিনি আছেন। এবং প্রদেশ কংগ্রেস সভাপতি যতক্ষণ ছিলেন তিনি বিধান ভবনে সোম, বৃহস্পতি এবং আরও একটি দিন 3 দিন করে সময় দিতেন, এবং সেই সময় তিনি একেবারে লোকসভার গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে তিনি এখন বহরমপুর কেন্দ্রিক বেশি নজর দেন। তবে মনমোহন সিংয়ের সময়ে তার একটা বড় ভূমিকা ছিল, ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে অধীর চৌধুরী তিনিও দিল্লির দিকেই রওনা দিচ্ছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। আমি তোমাকে প্রথমেই বললাম যে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা এখানকার রয়েছেন বাংলার, তারা অধিকাংশই কিন্তু এই মুহূর্তে দিল্লির দিকে রওনা দিয়েছেন। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি সবেমাত্র দিল্লি পৌঁছেছেন। এছাড়াও অন্যান্য অনেকে রয়েছেন, বাংলার প্রদেশ কংগ্রেসের যারা পর্যবেক্ষক তারাও পৌঁছেছেন দিল্লিতে। কয়েকজন নেতা রয়েছেন প্রদীপ ভট্টাচার্যের মতো, যারা সন্ধ্যেবেলায় এই ছবিটার সামনেই, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবির সামনে একটি শোকসভা তারা করবেন, 1 ঘন্টার শোকসভা, যেখানে স্মৃতিচারণা হবে, যেখানে মনমোহন সিংয়ের কি অবদান তা নিয়ে আলোচনা হবে এবং শোক জ্ঞাপন করা হবে, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ সুচারু। আপাতত একসময় মনমোহন সিংয়ের চরিত্র করেছেন রিয়েল লাইফে, আর এবার সেই গল্পই রিয়েল লাইফে ভিডিও বার্তায় তুলে ধরলেন অভিনেতা অনুপম খের। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করে বললেন, সত্যতা ধরে রেখে মনমোহনজির চরিত্র করেছি। 1.5 বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পড়াশোনা করেছি। তার ব্যক্তিত্ব অসাধারণ। ওনার সবচেয়ে বড় গুণ ছিল ওনার ধৈর্য ধরে শোনার ক্ষমতা। मैंने डॉक्टर मनमोहन सिंह के जीवन के साथ लगभग 1.5 साल गुजारा है। मैंने जब ये फिल्म मुझे ऑफर हुई थी, मैंने पहले मना कर दिया था फॉर वेरियस रीजंस, फॉर पॉलिटिकल रीजंस ऑल्सो। मुझे लगा कि मैं ये रोल करूँगा, लोग कहेंगे कि शायद मैंने उनका ये मजाक करने के लिए फिल्म की है, जो कुछ यूजुअल सस्पेक्ट ने कहा भी। बट अगर मुझे अपनी ज़िंदगी के 3 या 4 किरदार चुनने हैं जो मुझे लगता है मैंने बड़े ट्रूथफुली किए हैं, तो उसमें से एक्सीडेंटल प्राइम मिनिस्टर विल बी वन ऑफ द फिल्म्स। he was a very 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 wonderful person. I'm looking for words because आजकल शब्दों में लोग इंटरप्रिटेशंस ढूंढ लेते हैं। कोई ऐसा वर्ड ढूंढते हैं कि जहाँ पर ए पकड़ के इसको कहो। I'm deeply saddened by his demise because I felt that I spent time with somebody. I met him 1 or 2 events. He was very kind to me and very generous to me with his praise for the films that I had acted in. उनकी सबसे खूबसूरत क्वालिटी थी उनकी सुनने की शक्ति। शायद उनके कार्यकाल में ऐसी चीज़ें हुई जो कंट्रोवर्शियल थी, मगर वो एज एन इंडिविजुअल ईमानदार भी थे और इकॉनमी के लिए उन्होंने, देश की इकॉनमी के लिए बहुत काम किया था। और मैं बार बार काइंड वर्ड का इस्तेमाल कर रहा हूँ क्योंकि काइंडनेस इज़ अ वेरी रेयर क्वालिटी इन टुडेज टाइम।